আছেন। উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আয়োজন। আপনাদের সাথে আছি আমি আমেনা আক্তার, পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ রাজশাহী। বর্তমানে IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। প্রথমে IEEE পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার কে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর ওয়েবিনার আয়োজন করার জন্য, যার টাইটেল নেম হচ্ছে হায়ার স্টাডি অ্যান্ড এনার্জি রিসার্চ অপরচুনিটি ইন জাপান। এই প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত স্পিকার MD আব্দুল করিম, ডক্টরাল রিসার্চার, মিক্সড ফেলো, গ্রাজুয়েট স্কুল অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস, University of Tsukuba, Japan, and guest researcher in photovoltaic materials units, National Institute for Material Science, Japan. এবং আরো আছেন MD নাইম হোসেন, গ্রাজুয়েট স্টুডেন্ট, ডিভাইস ফিজিক্স ল্যাবরেটরি, গ্রাজুয়েট স্কুল অফ ইন্টিগ্রেটেড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিজুওকা ইউনিভার্সিটি, জাপান। আমাদের আজকের এই আয়োজনটিতে মোট 148টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 200-রও অধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জুমে সিট লিমিটেশন থাকায় আজকের প্রোগ্রামটি আমরা IEEE পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের ফেসবুক পেজ থেকে লাইভ করছি, যাতে করে আরো অনেকেই আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং উপকৃত হতে পারেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন IEEE পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের সম্মানিত অ্যাডভাইজার ডক্টর আবু বকর MD ইসমাইল, প্রফেসর অ্যান্ড হেড অফ সোলার এনার্জি ল্যাব, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ রাজশাহী। স্যারকে আহ্বান জানাচ্ছি সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। স্যার। ধন্যবাদ আমেনাকে। এটা খুব সুন্দর একটা উদ্যোগ যে খুব ছোট্ট পরিসরে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যাই হোক, আজকের এই মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাওয়ার অ্যান্ড এনার্জি IEEE পাওয়ার এবং এনার্জি সোসাইটি কর্তৃক আয়োজিত এই ওয়েবিনার, যার টাইটেল হলো যে হায়ার স্টাডি অ্যান্ড এনার্জি রিসার্চ ইন জাপান। তো এই অনুষ্ঠানের আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি, যারা পার্টিসিপেন্ট আছেন এবং যারা আজকে বলবেন তাদের ভিতরে আমার সরাসরি দুজন ছাত্র, আমি প্রাউড টু সে দ্যাট। একটা হলো আব্দুল কুদ্দুস এবং আব্দুল করিম। এরা আমার সঙ্গেই কাজ করছে এবং সেখান থেকে তারা জাপানে যে এখন PhD গবেষণারত আছে। আমি তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নাইমও আছে এখানে, নাইমের কথা যাই হোক। তো আমি নিজেও কিন্তু জাপান থেকে PhD করি এবং আমাদের সময় আসলে যেটা ছিল যে তখন কেবল জাপানটা ওপেন হচ্ছে এবং তখন আমরা অন্যদিকে না তাকিয়ে জাপানে গেলাম। জাপানে যাওয়ার পিছনে আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্য ছিল, কিন্তু এখন কিন্তু সিনারিও ডিফারেন্ট। কারণ যদি আমরা তাকিয়ে দেখি জাপানে কেন একজন পড়তে যাবে, হায়ার এডুকেশন কেন যাবে, সেখানে আমাদের এশিয়ার যে কোনো কান্ট্রির চেয়ে তুমি যদি দেখো দুটো জিনিস সবসময়, একটা হলো এক্সেলেন্স ইন লার্নিং এবং টিচিং অ্যাটমসফিয়ার, সেটা হলো জাপানিজ ইউনিভার্সিটিগুলোতে আছে। আর একটা হলো খুব রিচ কালচারাল হেরিটেজ। এই দুটো জিনিসকে যদি সামনে রাখি তাহলে দেখতে পাবে যে আমাদের জাপান একটা ভেরি পপুলার ডেস্টিনেশন ফর হায়ার স্টাডি অ্যান্ড রিসার্চ। এবং তারপরে পার্টিকুলারলি দেখো এখানে বলা আছে যেহেতু যে এনার্জি রিসার্চ মানে আমাদের যেহেতু পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি, এখন এনার্জি রিসার্চ মানে যে কোনো দেশেই আসলে খুব একটা গুরুত্বপূর্ণ একটা রিসার্চ সাবজেক্ট এরিয়া, যেখানে আমাদের দুই ছাত্র আব্দুল করিম এবং আব্দুল কুদ্দুস এরাও ওই ফটোভোলটাইক্স নিয়েই রিসার্চ করছে তারা। এবং সেখানে বোধহয় মানে আমাদের আব্দুল করিম তো খুব অ্যাডভান্স রিসার্চ করে যতদূর আমি জানি, সেটা হলো পেরোস্কাইড সোলার সেলের উপরে সে কাজ করছে, আর ডিভাইসের উপরে কাজ করছে আব্দুল কুদ্দুস। যাই হোক, তো আমি যে কারণে একটু সময় নিয়ে বলছি যে জাপানে প্রায় 700 ইউনিভার্সিটি আছে
এই 700 ইউনিভার্সিটির ভিতরে অ্যাটলিস্ট 10টা ইউনিভার্সিটি আছে যেটা ওয়ার্ল্ড র্যাঙ্ক 200 ইউনিভার্সিটির ভিতরে। তার মানে বুঝতেই পারছো যে এইটা আসলে মানে 10টা ইউনিভার্সিটি এত কাছে, মানে এশিয়ান একটা কান্ট্রির ভিতরে এশিয়ার অন্য কোনো কান্ট্রিতে এরকম মানে অবস্থান নেই কোনো ইউনিভার্সিটি। এবং জাপানিজ গভর্নমেন্ট প্রচুর ইনভেস্ট করে তাদের এই রিসার্চে এবং হায়ার এডুকেশনে, যার কারণে আমাদের এখানে যে পরিমাণ স্কলারশিপ তারা প্রদান করে সেক্ষেত্রে দেখা যায় যে মানে আমাদের দেশ থেকে বা ছাত্ররা যারা যায় তারা কমফোর্টেবলি জাপানে কিন্তু যদি স্কলারশিপ দিয়ে খুব কমফোর্টেবলি তারা মানে হায়ার এডুকেশন পারসিউ করতে পারে। তো আবার আরেকটা দিক দেখো যে যদি নোবেল লরিয়েট দেখো, জাপানে যে পরিমাণ নোবেল লরিয়েট আছে আমাদের এশিয়ান যে কোনো কান্ট্রির চেয়ে বেশি। এবং মানে এই এই হিসাবটা করলে আসলে যেভাবে দেখা যায় যে মানে কেন এতগুলো কথা বলছি সেটা হলো যে জাপানটা আসলে খুব পপুলার ডেস্টিনেশন ফর বাংলাদেশ আই থিঙ্ক। আর একটা কারণ যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, সে মানুষগুলো ভালো, মানে জাপানিজ পিপল আর রিয়েলি গুড পিপল। অ্যাটলিস্ট মুখের সামনে তোমার মানে ব্যবহার ট্যাবহার, মানে তাদের যে আমাদের যে সঙ্গে তাদের যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা আসলে খুবই সুন্দর। আমি অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে, সেই কালচারের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। আমি টিচিং এও ছিলাম দেশের বাইরে, 1 বছর আমি টিচিং করে এসেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি রিয়েলি খুব মানে আমার যে 5টা বছর আমি জাপানে কাটিয়ে আসছি, সেই জাপানিজ যে আমার যে অভিজ্ঞতা এবং আমার যে মেমোরি এবং আমার যে সুখস্মৃতি, সেটা অন্য কোনো জায়গায় পাইনি। এটা নির্দ্বিধায় আমি বলতে পারি। সুতরাং আমি যদি চিন্তা করি যে বাংলাদেশের তরফ থেকে জাপান, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে জাপান একটা খুব সুন্দর একটা ডেস্টিনেশন ফর হায়ার স্টাডি ফর বাংলাদেশি স্টুডেন্টস। যাই হোক, আমরা আসলে যারা জাপানে এখন আছে, আমি আমাদের সময়কার কথা বললাম, এখন যারা আছে তারা আরো সুন্দরভাবে বলবে, তারা অনেক মানে মানে তারা আরো স্পেসিফিক্যালি বলবে যে কিভাবে আমরা কি করলে জাপানে যে পড়াশোনা হায়ার এডুকেশন করতে পারি, পার্টিকুলারলি এই এনার্জি রিসার্চে ইনভলভ হতে পারি। আমাদের সঙ্গে আমরা তাদের কথা শুনবো। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি এবং আমি আশা করছি আমাদের এই যে মানে ওয়েবিনারটা যেটা আমরা চলছে এখন, সেটা খুব সাকসেসফুল একটা ওয়েবিনার হবে এবং এটা আমাদের বাংলাদেশের যে স্টুডেন্ট যারা আছে, যারা হায়ার এডুকেশন পার্সিউ করতে চায়, তাদের জন্য খুব ইনফরমেটিভ একটা অনুষ্ঠান হবে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবার, এবং এই অনুষ্ঠানে একটা মানে সাকসেসফুল অনুষ্ঠান হবে এই শুভকামনা করছি। সবাইকে ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত সকলকে অনুরোধ করব আপনারা আপনাদের মাইক্রোফোন মিউট রাখবেন এবং সেশন চলাকালীন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা চ্যাট বক্সে লিখবেন। আর যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো লিখবেন, আমরা পরবর্তীতে আমাদের স্পিকারের কাছে সেগুলো তুলে ধরব। আর কিছুক্ষণের মধ্যে আমাদের চ্যাট বক্সে একটি ফিডব্যাক ফর্ম দেওয়া হবে, কাইন্ডলি আপনারা পূরণ করবেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল কুদ্দুস, পিএইচডি ফেলো, শিরাই ল্যাব, সাইতামা ইউনিভার্সিটি, জাপান। আজকের প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করার জন্য ভাইয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি ভাইয়াকে আহ্বান জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই সরি যে আমি ল্যাবে এখনো কাজ করছি। এইটা আনএক্সপেক্টেড, আমি খুবই খুবই দুঃখিত, যার কারণে আমার ক্যামেরা অফ রেখেছি। যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজককে, বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আজকের অনুষ্ঠানে দেখে খুবই ভালো লাগছে। যখন দীপ্ত আমাকে বলেছিল যে আমি এরকম একটা কিছু করতে চাচ্ছি, আমি একটু ব্যস্ত থাকাতে কারিম এবং নাইমকে বলেছিলাম, দীপ্তর মাধ্যমে ওরাও রাজি হয়েছে, খুশি হয়েছি খুব। স্যারকেও অনেক অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে আজকে স্যার সময় দিয়েছেন। আমি আজকে আরো বেশি আনন্দ লাগছে যে আজকে পার্টিসিপেন্টের সংখ্যাগুলো দেখে। এত আগ্রহী ছেলে আছে বা ছেলে মেয়ে আছে আমাদের ইউনিভার্সিটি সহ
আমাদের দেশে এই অনুষ্ঠানটা দেখে আসলে সেটা আহ, মানে আন্দাজ করা আগে আর আজকে প্র্যাকটিক্যালি দেখা, আমি আসলে অনেকটা আশ্চর্য যে এটা এতগুলো আগ্রহী ছেলে মেয়েগুলো আমাদের দেশে বা এখন আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা পাচ্ছি, যেটা হয়তো আগে আমরা একসময় এই সুযোগগুলো পেতাম না। আজকে IEEE একটা সুযোগ করে দিয়েছে আমাদের ইউনিভার্সিটিকে, আমাদের ছেলে মেয়েদেরকে। বিশেষ করে স্যার অনেক সহযোগিতার মাধ্যমে আমাদের এই পাওয়ার অ্যান্ড এনার্জি চ্যাপ্টার তিনি চালু করেছেন। এই জন্য স্যারকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানে হয়তো খুব বেশি ভালোভাবেই ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি, শুধু আমাদের গুটি কয়েক ইউনিভার্সিটি আমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি থেকে বা আরো কয়েকজন আমরা যারা পরিচিত অন্যান্য ইউনিভার্সিটিতে আছি, শুধু এখানেই নয় বরং জাপান সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় অন্যান্য দেশগুলোতেও কিভাবে ইন্টার করা যায়, হয়তো সেই ইনফরমেশন গুলো খুব ভালোভাবে গোছালো ভাবেই কারিম এবং নাইম হয়তো দিবেন। আমি আবারও কথা বলবো এখন একটু সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটু লিভ নিচ্ছি। আহ আমি আবার একটু সময় নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি দীপ্তকে, খুব আগ্রহ এবং কষ্ট সহকারে এই আয়োজন করার জন্য। এবং আমি এটুকু বলতে পারি, এরকম অনুষ্ঠান করার জন্য আমার পক্ষ থেকে যত রকম সহযোগিতা দরকার এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যতগুলো আমার ভাই বোন আছেন এবং যতগুলো পার্টিসিপেন্ট উপস্থিত আছেন, যে কারো যে কোনো সমস্যা বা কোনো কোশ্চেন যদি থাকে, যে কোনো মুহূর্তে মেইল কিংবা মেসেজের মাধ্যমে আমাকে বললে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব। সেটা শুধু এই অনুষ্ঠান নয়, বিভিন্ন দিক থেকে, যত দিক থেকে আমার সক্ষমতা আছে আমি চেষ্টা করে যাব। সবাইকে শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ভাইয়া। আশা করছি এরপরে আমরা আপনাকে পাশে পাবো। আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের আজকের প্রথম স্পিকার MD নাইম হোসাইন, গ্রাজুয়েট স্টুডেন্ট, ডিভাইস ফিজিক্স ল্যাবরেটরি, গ্রাজুয়েট স্কুল অফ ইন্টিগ্রেটেড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিজুওকা ইউনিভার্সিটি। ভাইয়া আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই যারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করছে, এবং আমি খুবই খুশি যে এখানে যদিও স্যার বললেন যে 2 জন স্টুডেন্ট তার, কিন্তু পরে বলছি। হ্যাঁ, স্যার ভুলে গেছিল হয়তো। আমি কিন্তু স্যারের আন্ডার গ্রাজুয়েটের প্রজেক্ট স্টুডেন্ট। স্যারের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা আমার আছে এবং খুব মনে করি এখনো এখানে যখন যার সাথেই কথা বলি স্যারের কথা সবসময় মনে পড়ে। এবং অনেকেই বলে যে বাংলাদেশের রিসার্চ সম্পর্কে, এবং আমি প্রাউডলি বলি যে আমাদের সোলার এনার্জি যে ল্যাবরেটরি আছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে, যে এটা অবশ্যই অনেক ভালো করতেছে বাংলাদেশের মধ্যে। তো ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আজকে এই অনুষ্ঠানে থাকার জন্য, এবং যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই কারিম ভাই আছেন এখানে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আমার মাত্র মাস্টার্স এর 1 ইয়ার চলতেছে, ফার্স্ট ইয়ার চলতেছে, তো আমি অত বেশি জানি না, এবং আমার জানার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি সবাইকে শেয়ার করার জন্য শেয়ার করবো ইনশাল্লাহ। এবং আমি অত ভালোভাবে প্রিপারেশন নেই নাই। এখানে জাপান বলতেই খুব রিসার্চ নিয়ে, মাস্টার্স হোক আর PhD হোক, প্রত্যেকটা প্রফেসরের রিসার্চ নিয়ে খুবই মানে হার্ড আর কি। মানে রিসার্চে কোনো ছাড় নাই, সবকিছুতে ছাড় আছে কিন্তু রিসার্চে কোনো ছাড় নাই। তো এখানে আমি মাস্টার্স এর স্টুডেন্ট হয়েও আমাকে দেখা যায়, আমি অবশ্য PhD করব, তো আমার প্রফেসর যেহেতু ফান্ডিং টানি দিচ্ছে ল্যাব থেকে, তো সেক্ষেত্রে আমাকে বলতেছে যে ল্যাবে থাকার জন্য, এবং আমি 9টা থেকে মোটামুটি রাত্রি 7টা 8টা পর্যন্ত ল্যাবে থাকি। এমনি ক্লাস বলতে কিছু নাই, সব অ্যাসাইনমেন্টের মাধ্যমে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে ল্যাবে থাকতে হচ্ছে। এবং রিসার্চের কথা আমি আস্তে আস্তে সবই বলবো। তো আমি আজকের এই ওয়েবিনারের জন্য একটা স্লাইড বানাইছি, আমি সেটা শেয়ার করবো এখন।
আমি মোহাম্মদ নাইম হুসাইন। আমি বর্তমানে স্টাডি করতেছি শিজুকা ইউনিভার্সিটিতে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড আমার কোর্স হলো ইলেকট্রনিক্স অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স। অ্যান্ড আমি যে ল্যাবরেটরিতে আছি সেটা হলো ডিভাইস ফিজিক্স ল্যাবরেটরি। আজকে আমি প্রেজেন্টেশনে আমার যে টপিকসগুলো থাকবে সেটা হলো, প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন দেব এবং তারপর আমি জাপান সম্পর্কে বলবো, কেন আপনারা জাপান আসবেন সে সম্পর্কে কিছু পয়েন্ট তুলে ধরবো। তারপরে আমি জাপানের ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং বা তাদের পরিচিতি সম্পর্কে উল্লেখ করব। পরবর্তীতে মাস্টার্সের জন্য যারা আসতে চাচ্ছেন বা আগ্রহী, সেখানে মাস্টার্স জাপানে আসতে হলে কি ধরনের ফান্ডিং থাকে, বা এখানে মাস্টার্সে থাকতে হলে কি ধরনের লাইফ স্টাইল করতে হয় এবং কস্ট, এসব নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমি অ্যাপ্লিকেশনের জন্য যেভাবে শুরু করতে হয়, মানে স্টার্টিং পয়েন্টটা, তো সেই বিষয়ে আলোচনা করব এবং সেখানে আমি সিভি অথবা কভার লেটার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু করব নিজের এক্সপিরিয়েন্স থেকে। এবং তার পরবর্তীতে আমি জাপানিজ কিছু কোম্পানি সম্পর্কে ইন্ট্রোডিউস করাবো এবং মাস্টার্সের পরে যারা জব নিয়ে আগ্রহী, যারা জব ফিল্ডে যেতে চাচ্ছে, তাদের সম্পর্কে আমি কিছু কথা বলবো এবং সবশেষে জাপানে জব যে ফ্যাসিলিটি বা অপরচুনিটি সেটা নিয়ে সামারাইজ করব। সো ফার্স্ট অফ অল, আমি নাইম হুসাইন, বর্তমানে শিজুওকাতে আছি, মাসু সিটি, এন্ড আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। এবং আমি খুব প্রাউডলি বলতে পারি একজন মেম্বার অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফ্যামিলি অফ রাজশাহী ইউনিভার্সিটি। আমি গ্র্যাজুয়েটেড হয়েছি 2019 সালে, অ্যান্ড আমার প্রজেক্ট সুপারভাইজার ছিল আবু বকর মোহাম্মদ ইসমাইল স্যার, এবং তার আন্ডারে আমি একটি ডিসি পাওয়ার সাপ্লাই ডিজাইন করছিলাম ফর একটা হোমমেড ডিসি ম্যাগনেটোন স্কুটারের জন্য। আর বর্তমানে আমি এখানে অ্যাফিলিয়েটেড আছি অ্যাজ এ এভিপি স্কলার হিসেবে, এবং আমার মেজর হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড ম্যাটেরিয়াল সায়েন্স। দেন আমার রিসার্চ টপিকস হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি অফ সেমিকন্ডাক্টর ডিভাইস। স্পেশালি এখানে আমি কাজ করতেছি মসফেট নিয়ে, সিলিকন মসফেট, এবং সেটার ভ্যালিট্রনিক্স বা স্পিনট্রনিক্স এবং মেটাল ইনসুলেটর ট্রানজিশন, এইসব নিয়ে এখানে আমি কাজ করতেছি ফিজিক্যাল প্রপার্টি স্টাডি নিয়ে। তো এই সম্পর্কে যদি যাদের জানার খুব আগ্রহ থাকে বা এই রিলেটেড কোনো টপিকস নিয়ে যদি আলোচনা করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। প্রথমে আসি, আপনারা কেন জাপানে আসবেন? জাপানে আসার অবশ্যই কিছু মোটিভেশন থাকবে। এখানে আমি অবশ্য মোটিভেশন যা বলবো, ইতিপূর্বে আমার শ্রদ্ধেয় শিক্ষক আবু বকর মোহাম্মদ ইসমাইল স্যার বলে গেছেন যে জাপানে সর্বপ্রথম জাপান বলতে, আমি যখন এই ইউনিভার্সিটিতে আসি তখন আমার প্রফেসর আমাকে একটা কোশ্চেন করছিল যে তুমি জাপানে আসছো, তুমি জাপানে আসার আগে জাপান সম্পর্কে কি ধারণা ছিল তোমার? তো তখন আমি সেন্সেকে একটা কথা বলছিলাম যে সেন্সে, যে জাপান সম্পর্কে আমাদের একটা ধারণা বাঙালিরা, যেমন জাপানিজ কোয়ালিটি ইজ বেটার দেন দ্য কোয়ালিটি, মানে জাপানিজ কোয়ালিটিটা অবশ্যই কোয়ালিটির থেকে ভালো। এবং এভাবে আমরা সবকিছু জানতাম, যেখানে আমরা হোন্ডা, টয়োটা বা সনি টিভির কথা বলি, এসব নাম জানতাম, তখন জানতাম যে এগুলো জাপানিজ প্রোডাক্ট, নিঃসন্দেহে এগুলো ভালো। এবং সেই পরিপ্রেক্ষিতেই জাপান সম্পর্কে আমার জানা। তো ফার্স্ট অফ অল, যদি আমরা চিন্তা করি যে একাডেমিক সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে অবশ্যই এখানে যেটা আমরা দেখতে পাই যে 200 ইউনিভার্সিটির মধ্যে মোটামুটি 10টা ইউনিভার্সিটি আছে, এবং এদের রিসার্চ ফ্যাসিলিটি, ল্যাবরেটরি এবং ওভারঅল যে কারিকুলাম এত সুন্দর, মানে এত এক্সিলেন্সি, মানে সত্যি, মানে আমি যেটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এটা খুবই ইন্টারেস্টিং এবং ইফেক্টিভ। আর এখানে যারা জীবনযাত্রার ক্ষেত্রে যদি বলতে চাই, তাহলে অবশ্যই জীবনযাত্রার মান এখানে এটাকে বলা হয় যে ওয়ান অফ দ্য সিকিউর কান্ট্রি, মানে বেস্ট সিকিউরড কান্ট্রি। এবং এখানকার মানুষগুলা এত প্রফাউন্ড, মানে এত উদার, এটা আসলে বলার মতো না, এবং খুবই
এদের কালচারটা আমার খুবই ভালো লাগছে। সেই সাথে যদি এখানে আসতে চাই তাহলে স্কলারশিপ অপরচুনিটি খুবই ভালো, এবং মাস্টার্স এর জন্য বা পিএইচডির জন্য অনেক ধরনের স্কলারশিপ আছে। যদি যারা আগ্রহী থাকলে অবশ্যই কোনো না কোনো একটা স্কলারশিপ নিয়ে দেশে জাপানে আসা যায়। আর এখানে আরেকটা বিষয় হলো ল্যাঙ্গুয়েজ। অনেকের ইচ্ছা থাকে যে আমি নতুন কিছু ল্যাঙ্গুয়েজ শিখবো, তো এখানে আসলে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যদি চাকরিতে আপনারা যেতে চান। তো এখানে আমি একটা ডাটা অ্যাড করেছি। তো এই ডাটাগুলো থেকে দেখতে পাচ্ছি যে জাপানে 777টার মতো ইউনিভার্সিটি আছে অ্যারাউন্ড, এবং এখানে 1,82,000-এর মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। এবং আপনি যদি মাস্টার্সে আসতে চান তাহলে মাস্টার্সের একাডেমিক ইয়ার হবে 2 ইয়ার, এবং টিউশন ফি মোটামুটি বাংলাদেশের 4 লাখ 4.5 লাখ পার ইয়ার, এবং সেই সাথে অ্যাডমিশন ফি দিতে হবে যদি আপনি নিজ ফান্ডিং আসতে চান। আর এখানে যদি আপনি থাকতে চান নিজ খরচে তাহলে আপনার খরচ করবে মোটামুটি হাউজিং রেন্ট 15,000 ইয়েন থেকে 35,000 ইয়েন। বাংলাদেশের টাকায় হবে মোটামুটি 15 থেকে 30,000 টাকার মতো। এবং খাওয়ার জন্য যে খরচ হবে আর কি ফুডের ব্যাপারে সেটাও 20 থেকে 30,000। তো সবকিছু মিলে এখানে টোটাল কস্ট 40 থেকে 60,000 ইয়েন, দ্যাট মিনস 30 থেকে 50,000 টাকার মতো হবে, এবং সেটা এভারেজ আর কি সিটি ওয়াইজ ভ্যারি করবে। এবং আমি জাপানের ইউনিভার্সিটি গুলোতে 3টা ভাগে ভাগ করা আছে বাংলাদেশের মতোই, পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি এন্ড প্রাইভেট ইউনিভার্সিটি। এবং এখানে ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশের মতো যে পাবলিক ইউনিভার্সিটি থাকলেই যে তার লেখাপড়ার মান ভালো থাকবে এটা না, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর উপর, আসলে সেটা প্রাইভেট হোক, পাবলিক হোক, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক। এবং এখানে আমি ডান পাশে যে 10টা ইউনিভার্সিটি র্যাঙ্কিং এখানে দেওয়া হয়েছে, এখানে 200 তালিকার ভিতরে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি টোকিও, ইউনিভার্সিটি অফ টোকিও, কিয়োটো ইউনিভার্সিটি, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি রিসার্চের মানের উপর ভিত্তি করে এরা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ নিয়ে গেছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই ইউনিভার্সিটি গুলো দেখবেন, তাদের রিসার্চ ফ্যাসিলিটি এবং সেখানে জীবনযাত্রার মান কিরকম, এর উপর ভিত্তি করে পরবর্তীতে ডিসিশন নেবেন। এবং আমি এই স্লাইডে অ্যাড করেছি কিছু ফান্ডিং এর, মাস্টার্সে যারা আসতে চান ফান্ডিং কিভাবে পাবেন। তো জাপানে যেটা হয় যে জাপানি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কোনো, তারা নিজ খরচে পড়াশোনা করে, তো সেক্ষেত্রে যারা দেশের বাইরে থেকে আসতে চায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য সীমিত পরিসরে কিছু ফান্ডিং এরা দেয় বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে। তার মধ্যে প্রথমত হলো নেক্সট স্কলারশিপ, এটা মাস্টার্সের জন্য খুব কম পরিমাণে থাকে, তবে পাওয়া যায় আর কি, যদি এদের রিকোয়ারমেন্ট ফুলফিল করা যায়, খুব ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে নেক্সটে স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্সের জন্য। এবং এটা থেকে আপনি যে ফিনান্সিয়াল এইড পাবেন সেটা মোটামুটি 1,40,000 ইয়েনের মতো। এবং তাছাড়া মনবোগাশু অনার্স স্কলারশিপ, এটা হলো প্রাইভেটলি ফিনান্স ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, এবং এখান থেকে যে আপনারা যা ফিনান্সিয়াল এইড পাবেন সেটা মোটামুটি 48,000 মতো। তাছাড়াও এখানে আরো অনেক স্কলারশিপ রয়েছে, যেমন জাপানিজ গ্র্যান্ড এইড ফর হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট স্কলারশিপ, আমি যেটাতে আছি সেটা হলো এশিয়া ব্রিজ প্রোগ্রাম বা এবিপি স্কলারশিপ। তাছাড়া আছে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক জাপান স্কলারশিপ প্রোগ্রাম, এবং স্কলারশিপ প্রোভাইডেড বাই জাসো। এন্ড প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা স্কলারশিপ প্রোভাইড করে, এবং এখানে যে সমস্ত স্কলারশিপ গুলো রয়েছে এটা বিভিন্ন, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পাবেন না, কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু কিছু স্কলারশিপ রয়েছে। এবং সেই সাথে যারা মাস্টার্সের স্কলারশিপ নিয়ে এখানে আসে তাদের জন্য পার্ট টাইম ওয়ার্ক করার একটা সুযোগ সুবিধা থাকে। তো অনেকে চাইলে যে পরিবারকে যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই তাদেরকে, মানে ওরকম ভালো স্কলারশিপ না পেলে পরিবারকে সাপোর্ট করতে পারবেন না, তার জন্য পার্ট টাইম করে কিছুটা হলেও পরিবারকে সাপোর্ট করতে পারবেন। আর জাপানে মাস্টার্স করতে আসার জন্য যে আপনাদের অ্যাপ্লিকেশন যে প্রসিডিউর সেটা এখানে আমি তুলে ধরেছি, চেষ্টা করেছি, এবং আমি যেভাবে শুরু করেছিলাম সেটা একটু এক্সপ্লেইন করেছি। তো সর্বপ্রথম
জাপানে আসতে চাইলে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ফিল্ডে কাজ করতে চান। আপনি এনার্জি নিয়ে কাজ করতে চান, না সেমিকন্ডাক্টর ফিজিক্স, না কম্পিউটার সায়েন্স, না জিও ফিজিক্স। তো সেটা আপনাকে প্রথমে ঠিক করতে হবে। তার পরবর্তীতে আপনার সিভিটা আপডেট করতে হবে। যদি ব্যাচেলরে কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স আপনার থেকে থাকে বা কোনো স্যারের সাথে কোলাবোরেটিভ রিসার্চ করে থাকেন, তাহলে সেটা আপনি সিভিতে অ্যাড করতে পারেন, বা বিভিন্ন প্রোগ্রামে অ্যাড হয়েছেন সেটা করতে পারেন। এবং সিভি সম্পর্কে মোটামুটি কথা আমি পরের স্লাইডে বলবো। সিভি আপডেট করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, এবং কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন সেটা স্কলারশিপের উপর ডিপেন্ড করবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সব স্কলারশিপ থাকে না, তো যে ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মাস্টার্সের জন্য ভালো স্কলারশিপ থাকে এবং আপনি মনে করেন যে আপনার জন্য এটা সুইটেবল, আপনার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল আছে, তাহলে ওই ইউনিভার্সিটিগুলো আপনি সিলেক্ট করতে পারেন। ওই ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে আপনি যেটা করবেন যে আপনি ওয়েবসাইটে ঢুকতে পারেন। ওয়েবসাইটে ঢুকে যে ফ্যাকাল্টি মেম্বার গুলো আছে, তো ফ্যাকাল্টি মেম্বারে গিয়ে দেখবেন যে আপনি যে রিসার্চ ফিল্ডটা ইন্টারেস্টেড, মানে যে ফিল্ডে কাজ করতে চাচ্ছেন ওই ফিল্ডে কোন প্রফেসরটা কাজ করতেছে। সেখান থেকে খুঁজে খুঁজে কয়েকটা প্রফেসর সিলেক্ট করবেন এবং প্রফেসর দেখবেন যে আপনার রিলেটেড কাজ করছে, মানে অ্যালাইন্ড আপনার রিলেটেড। তো সেক্ষেত্রে ওই প্রফেসরের ইমেল অ্যাড্রেস গুলো সংগ্রহ করবেন। তারপর যেটা করতে হবে, আপনি তাকে মেইল লিখতে হবে উইথ এ কভার লেটার এন্ড সিভি। এবং জাপানে আসার জন্য আমি যেটা মনে করি যে এই কভার লেটারটাই মেন। আপনি যদি কোনো প্রফেসরকে ম্যানেজ করতে পারেন তাহলে জাপানে আসা আপনার নিশ্চিত, এবং এখানে স্কলারশিপ পাওয়াটাও নিশ্চিত। এবং শুধু স্কলারশিপ না, জাপানের ল্যাবগুলোতে প্রাইভেটলি বিভিন্ন কোম্পানির স্কলারশিপ থাকে, বা আরএ থাকে, বা টিচিং অ্যাসিস্ট্যান্সি থাকে। তারপরে প্রফেসরের হাতেও অনেক ফান্ডিং থাকে। তো এই ফান্ডিং গুলা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই প্রফেসরকে রাজি করাইতে হবে, এবং প্রফেসর যদি এগ্রি করে হ্যাঁ তুমি আমার ল্যাবে আসো, তুমি আমার ল্যাবে কাজ করতে পারবা, তাহলে ইনশাল্লাহ আপনি খুব ইজিলি চলে আসতে পারবেন, আর কোনো বাধা থাকবে না। তো আমি যেটা করেছি যে আমি খুব সিম্পল একটা প্রোগ্রামে চলে আসছি, এশিয়া ব্রিজ প্রোগ্রাম। এই প্রোগ্রামে শুধুমাত্র শিজুকা ইউনিভার্সিটিতে আছে। এটা জাপানের গুটি কয়েক কোম্পানি, হামামাসুকে যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা মিলে এটা প্রোভাইড করে। এবং এই প্রোগ্রাম থেকে আমি ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকি। এটা মাঝে যে পিকচারটা রয়েছে সেখানে ইউনিভার্সিটি ওয়েবসাইটে পিকচার, এবং সেখান থেকে আমি ফ্যাকাল্টি মেম্বার খুঁজে বের করি। এবং খুঁজে বের করে দেখি যে সেমিকন্ডাক্টর ন্যানো ডিভাইস নিয়ে যে প্রফেসরটা আছে হিরোয়া ইকেদা, তো আমি এই প্রফেসরের প্রতি ইন্টারেস্টেড। তখন এখান থেকে দেখেন মেইল অ্যাড্রেস দেওয়া আছে, তার লিঙ্ক যেটা আছে, এবং সেখানে আমি তাকে মেইল করি এবং পজিটিভ রিপ্লাই পাই। তো এরকম করে হয়তোবা প্রথম প্রফেসর আপনাকে এগ্রি নাও করতে পারে, বা দুইটা তিনটা প্রফেসর আপনাকে এগ্রি করতে নাও পারে। সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই, এটা সবাই এরকম হয়। তো সেক্ষেত্রে মানে সফলতা হইতে হলে অবশ্যই বারবার চেষ্টা করতে হবে। এবং কিভাবে কভার লেটার করলে, যদি প্রিপেয়ার করলে ইফেক্টিভ হবে সে বিষয়ে আমি পরের স্লাইডে বলবো। তো এখানে এই স্লাইডে আমি আমার সিভিটা দেখিয়েছি। আমার আন্ডার গ্রাজুয়েটে কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল না। প্রথমেই বলি, আমি অনেকে বলে যে দেশের বাইরে যাইতে হলে তো দেশে রিসার্চ করতে হবে, তারপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এটা লাগে পিএইচডির জন্য বা মাস্টার্সের জন্য কোনো কোনো ক্ষেত্রে লাগে। তো আমার কোনো ধরনের রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল না। তো আমি এখানে আসার আগে আমার সিভিতে কি দিব আমি ভাবতেছিলাম, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিলাম না। জাস্ট কোনো ওয়ার্কশপও ছিল না, কোনো পেপারও ছিল না। তো আমি যেটা বললাম যে আমার নর্মাল সিভিটার মধ্যে আমি জাপানিজ বড় ভাইয়ের সাথে, জাপানিজ বলতে বাংলাদেশি কিন্তু জাপানে পড়াশোনা করতেছে, তার সাথে আমি কন্ট্যাক্ট করলাম। তো উনি আমাকে বললো যে তুমি একটা অবজেক্টিভ দিবা সিভিতে, প্রত্যেকের সিভিতে থাকে। তো ওই অবজেক্টিভটা হলো ফার্স্ট মোটিভেশন ফর দ্য প্রফেসর। প্রফেসর যখনই তোমার সিভিটা দেখবে এবং ওই অবজেক্টিভটা যদি পড়ে, তাহলে অন্তত বুঝতে পারবে তোমার সম্পর্কে। তো ওইভাবেই তুমি অবজেক্টিভটা লিখবা নিজের সম্পর্কে। তো এখানে আমি যে অবজেক্টিভটা লিখেছিলাম এরকমই একটা অবজেক্টিভ আমি দিয়েছিলাম, এবং
আশা করি এটা খুবই ইফেক্টিভ। এবং তারপরও আপনারা আপনাদের সিভিটাকে যতটুকু সম্ভব বিভিন্ন রিসার্চ এক্সপিরিয়েন্স দিয়ে বা বিভিন্ন রিসার্চ রিলেটেড কাজ দিয়ে আপনারা সেটাকে সাজাবেন। তার পরবর্তীতে আসি কভার লেটার। আমি এখানে আমার কভার লেটারটা আমি যেভাবে দিয়েছিলাম, আমি প্রফেসরকে মেল করার ক্ষেত্রে আমি যে কয়েকটা বিষয় খুবই গুরুত্ব দিয়েছি। সর্বপ্রথম আমি নিজেকে ইন্ট্রোডিউস করছি। তো এখানে আমি যে এমআর সরকার থিন ফিল্ম ল্যাবরেটরি, ওইখানে আমি সোলার এনার্জি ল্যাবরেটরি যেটা আছে বর্তমানে, সেটাতে আমি রিসার্চার হিসেবে ছিলাম আর কি, প্রজেক্টের কাজ করতাম। তো আমি সেটা সম্পর্কে আমি সুন্দরভাবে নিজেকে হাইলাইট করছি। এবং যদি আপনার সিজি যদি ভালো থাকে তাহলে সিজিটাও বলে দিতে পারেন এবং সেটা হাইলাইট করে দিতে পারেন। তার পরবর্তীতে আমি এখানে একটা কোশ্চেন অ্যাড করছি, হোয়াই ডু আই চুজ জাপান ফর মাই ক্যারিয়ার অবজেক্টিভ। আমি যে তার এই জাপান দেশটাকে ভালোবাসি বা জাপানে আসার জন্য আগ্রহী, কেন আগ্রহী সেই সম্পর্কে একটা ছোট মোটিভেশন আমি এখানে অ্যাড করছি যে কেন আমি জাপানে আসবো। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা কিছুটা হলেও উপকার হয়তো বা হয়েছে। এবং তার পরবর্তীতে আমি কিছু কারণ লিখেছি এখানে, আরেকটা কোশ্চেন অ্যাড করছি যে হোয়াই ডু আই চুজ ইউ অ্যাজ মাই সুপারভাইজার, আমি কেন আপনাকে সুপারভাইজার হিসেবে সিলেক্ট করছি। এবং সেখানে আমি প্রফেসরের যে লিঙ্ক ছিল সেখানে আমি ঢুকছি, ঢোকার পরে আমি প্রফেসরের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রফেসর কি ধরনের রিসার্চ করছে, কি ধরনের কাজ করছে, কোন কোন জার্নালে কাজ পাবলিশড হয়েছে সে সম্পর্কে একটু স্টাডি করছি আর কি, কি নিয়ে কাজ করছে এবং ওই সম্পর্কে আমি কতটা জানি এবং সেই সম্পর্কে একটু লিখছি আর কি, যে আপনি এটা নিয়ে কাজ করতেছেন, এই জিনিসটা এইভাবে কাজ না করলে বা এর সাথে অন্য কোনো ভাবে অ্যাড করা যায় কিনা, একটু মানে রিসার্চ সম্পর্কে একটু আলোচনা যদি করা যায় তার সাথে, সে বিষয়ে আমি আর কি এই লাস্ট রেড সার্কেলের যে লাইনটা আছে সেখানে আমি লেখার চেষ্টা করেছি। এবং আমি মেইল করেছিলাম 3টা প্রফেসরকে মেইল করেছিলাম, 4টা প্রফেসরকে মেইল করেছিলাম, তার মধ্যে আমি 3টায় পজিটিভ রিপ্লাই পাইছিলাম। এবং লাস্ট 3 নাম্বার যে প্রফেসর ছিল সে আমাকে বলছিল যে তোমার সে খুবই হাইলি ইন্টারেস্টেড ছিল কিন্তু সে আমাকে নিতে পারে নাই, কিন্তু সে আমাকে সাজেস্ট করছিল আরেকটা প্রফেসরকে এবং সে নিজেই ওই প্রফেসরকে মেইল করে বলছিল হ্যাঁ আপনি এই স্টুডেন্টকে নেন। তো যাই হোক, আশা করি এভাবে যদি কভার লেটার লিখেন এবং সাথে যদি একটা ভালো সিভি অ্যাড করে দিতে পারেন তাহলে অবশ্যই কোনো প্রফেসররা খুশি হবে এবং আপনাদেরকে এগ্রি করবে। তারপর তো এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আমি কয়েকটা জাপানিজ কিছু কোম্পানির লোগো এখানে অ্যাড করার চেষ্টা করছি। তো জাপান সম্পর্কে, জাপানে যদি কেউ মাস্টার্সের শেষে জব করার ইচ্ছা থাকে তাহলে এখানে জাপানে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে, টয়োটা, নিশান, হোন্ডা, সনি, তোশিবা, মিৎসুবিশি, হিটাচি, প্যানাসোনিক এবং সেই সাথে এখানে অনেক কোম্পানি রয়েছে মানে চিন্তার বাইরে। আমি আজকে এখানে যখন স্লাইড অ্যাড করব, স্লাইডে কিছু তথ্য দিব, তখন বের করতে গিয়ে আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি, আমি নিজেই জানতাম না এত কোম্পানির কথা। তো এই প্রত্যেকটা কোম্পানিতেই আপনারা এখানে আমাদের যে বড় ভাইরা এখানে যারা ছিল বা আমাদের বাংলাদেশ থেকে যারা এখানে আসে তারা দেখছি অনেকে টয়োটা বা ইয়ামাহা মোটরস বা ইয়ামাহা কর্পোরেশন বা হিটাচি এরকম কোম্পানিগুলোতে জব করতেছে বা অনেকে আরো ছোট ছোট কোম্পানিতে জব করতেছে। এবং আপনি কোন কোম্পানিতে জব করবেন সেটা অনেকটা ডিপেন্ড করে জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর। জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি ভালো পারেন তাহলে অবশ্যই আপনার ভালো কোম্পানিতে জব হবে এবং এটা আপনি চিন্তা করতে পারবেন না। এবং আমি দেখেছি যে আমাদের বাঙালিদের থেকে অন্যান্য দেশ থেকে যারা আসে, বিশেষ করে ইন্ডিয়া থেকে যারা আসে, ইন্ডিয়া থেকে তারা প্রথমেই মানে ইন্ডিয়া থেকেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে আসে এবং সেখানে একটা কোর্স করে আসে। তো জাপানিজ একটা লেভেল তারা ওইখান থেকেই কমপ্লিট করে আসে, এখানে আসার পরে আরো 6 মাস জাপানিজ পড়ে তারা মোটামুটি আরো ভালো কোম্পানিতে জব করে। তো যদি জাপানে জব করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এখানে এসে আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং ল্যাঙ্গুয়েজ শিখে যদি আপনি জাপানি থেকে একটা ডিগ্রি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি যে কোনো কোম্পানিতে জব করতে পারবেন এবং জাপানিজদের সাথে ফাইট করতে পারবেন। এবং এখানে আমি একটা ডাটা দেখানোর চেষ্টা করেছি, গ্রাফ, এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কোম্পানির সংখ্যা এবং তাদের এমপ্লয়মেন্ট সংখ্যা। এবং এটা খুবই আশ্চর্যজনক আমার কাছে যে এত কোম্পানি জাপানে, এটা আমি নিজেও জানতাম না। এবং
জাপানে আরেকটা বিষয় হলো আপনি এখানে যদি আসেন তাহলে 1 বছরের মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ যদি শিখতে পারেন 1 বছরের মধ্যে আপনি জব কনফার্মেশন পাবেন। এবং এখানে যারা আমাদের আগের বছর যারা আসছে তারা অলরেডি সবাই জব পেয়ে গেছে এবং গ্রাজুয়েশন হওয়ার 1 বছর আগেই জব কনফার্ম করে ফেলে। তো মাস্টার্স এর পরে জব হবে কি হবে না সেটা নিয়ে টেনশন করার কিছু নাই, এবং চাইলে এখান থেকে যদি পরবর্তীতে পিএইচডি করতে চান তাহলে পিএইচডিও করতে পারবেন। সো সেটা আপনার ফিউচারের উপর ডিপেন্ড করবে আপনি কি চান। দ্যাটস অল মাই প্রেজেন্টেশন। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করলাম, এবং কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবেন এবং কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এমডি নাইম হোসেন ভাইয়াকে। আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি চ্যাট বক্সে, আমি এক এক করে বলছি। ভাইয়া প্রথমে একটা প্রশ্ন ছিল যে ডাজ এনিওয়ান হ্যাভ টু সিট ফর অ্যাডমিশন এক্সাম ফর মাস্টার্স? মাস্টার্সের জন্য এখানে কোনো পরীক্ষায় বসতে হয় না। তো মানে বাংলাদেশের মতো যেরকম অ্যাডমিশন টেস্ট দিতে হয় ওই রকম না। তবে আমি যে স্কলারশিপে আসছি সেখানে আমাকে একটা অ্যাডমিশন দিতে হয়েছে। তো অ্যাডমিশনটা হলো আমার আধা ঘন্টার একটা অ্যাডমিশন ছিল। অ্যাডমিশনে 7টা প্রফেসর ছিল, তারা ভাইবা নিছে। আর সেই সাথে 20 মিনিট আমাকে ফিজিক্স ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন করছে, এবং বাকি 10 মিনিট আমাকে ব্যক্তিগত কিছু কোশ্চেন করছিল। তো আমাকে যে কোশ্চেন গুলা করছিল ওইগুলা মানে আমি অবাক হয়ে গেছি যে এত সহজ কোশ্চেন কেউ করে কিনা, এবং মনে হয় বেশি সহজ ছিল, এটা এক্সাইটেড হয়ে গেছিলাম। তো তাছাড়া আমার কাছে অতটা কঠিন মনে হয়নি। আর এখানে মূলত পরীক্ষা টরীক্ষা হয় না কিছু না। আপনি যদি নেক্সট স্কলারশিপ অ্যাপ্লাই করেন বা অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করেন সেটা স্কলারশিপের উপরে ভ্যারি করে। তবে ওইরকম লিখিত পরীক্ষা হয় না, এটা নিয়ে টেনশন করার কিছু না। আচ্ছা, একজন জিজ্ঞেস করছিল যে এক্সাম্পল অফ কোশ্চেন, আপনাকে ঠিক কি ধরনের প্রশ্ন করেছিল তারা? কোশ্চেন টাইপ হলো আমরা যে সমস্ত ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করেছি ম্যাথমেটিক্স থেকে, তো ওরা ধরেন আপনাকে একটা ইন্টিগ্রেশন উঠাই দিল একদম সহজ ভাবে। তো ডিএক্স স্কয়ার বাই সিম্পল একটা, তো এইটার আপনাকে অ্যান্সার দিতে হবে, যেটা হাই স্কুল ম্যাথমেটিক্স যেটাকে বলে। নরমালি হাই স্কুল ম্যাথমেটিক্স এর ইয়া করবে আপনাকে কোশ্চেন করবে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল যে any university with full fund scholarship in Japan? মাস্টার্সের জন্য মিক্সড স্কলারশিপ আছে, এটা ফুল ফান্ড, এবং সবকিছু বিয়ার করার পরেও আপনাকে যে ওরা ফিনান্সিয়ালি এইড দিবে সেটা মোটামুটি 1,40,000 ইয়েন, বাংলাদেশি টাকায় 1,10,000 বা 20,000 টাকার মতো। তো এটা ফুল ফান্ড। তবে এটা পেতে হলে অবশ্যই আপনাকে রিসার্চ এক্সপেরিয়েন্স বা ল্যাঙ্গুয়েজ বা আইএলটিএস এই ধরনের কিছু রিকোয়ারমেন্ট থাকবে। সব যদি ফুলফিল করতে পারেন তাহলে অবশ্যই আপনার, আমি যে ইউনিভার্সিটি 10টা দেখিয়েছি র্যাঙ্কিং, এবং ওই সমস্ত ইউনিভার্সিটিগুলোর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আরেকটা প্রশ্ন ছিল যে ডাজ জাপান ইউনিভার্সিটি সি অনলি রেজাল্ট অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি? রেজাল্টটা অবশ্যই রেজাল্টটা ভ্যারি করে। যেমন আমি এখানে আসার পরে আমার প্রফেসর আমাকে একদিন ডেকে নিল, মানে কয়েক মাস আগে ডেকে নিল। ডেকে নেওয়ার পরে উনি আমাকে একটা সিভি দেখাইলো, একটা নেপাল থেকে একটা স্টুডেন্ট আমাদের ল্যাবে অ্যাপ্লাই করবে। তো ওই যখন সিভি পাঠাইছে আমাকে দেখালো যে দেখো তো এই সিভিটা এরকম, রেজাল্টটা এরকম, তো তুমি কি বলো এই সম্পর্কে? তো অবশ্যই আমি সেন্সেকে বললাম যে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে যারা আসে তারা কি মানের স্টুডেন্ট সেটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। আর ইউনিভার্সিটিতে সিজিটা অতটা ভ্যারি করে না, তবে সিজিটাও মোটামুটি একটা ব্যারিয়ার বলতে পারেন।
তো সেক্ষেত্রে আমাদের এখানে ইউনিভার্সিটিতে, অন্যান্য ইউনিভার্সিটির কথা আমি অত জানি না, তবে আমাদের ইউনিভার্সিটিতে 3.19 বা 15 বা 13 এরকম পেয়ে ওইখানে আছে। তো টেনশন করার কিছু না, 3 নিচেও অনেকে পাই যদি ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে অথবা প্রফেসর ম্যানেজ করতে পারে, সেটা ডিপেন্ড করে প্রফেসরের উপর। প্রফেসর ম্যানেজ যদি হয়ে যায় তাহলে আর কোনো দিকে লাগাইতে হবে না। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন ছিল যে ইজ জিআরই অর আইএলটিএস ম্যান্ডেটরি ফর টু স্টাডি ইন জাপান? জাপানের জন্য জিআরই ম্যান্ডেটরি না, আর আইএলটিএসটা কিছু কিছু ইউনিভার্সিটিতে লাগে। যেমন আপনি যদি ইউনিভার্সিটি অফ টোকিওতে আসতে চান, অথবা টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি, অথবা কিতো ইউনিভার্সিটি, এসব মানে হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোতে যদি আসতে চান, তাহলে কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে বা কিছু কিছু ফ্যাকাল্টির ক্ষেত্রে আপনাকে ওরা আইএলটিএস চাবে, মানে আপনি ইংলিশ বলতে পারেন কিনা। আর বেশিরভাগ ইউনিভার্সিটি গুলাতেই ওদের আইএলটিএস লাগে না। ওরা আপনার যে আন্ডার গ্রাজুয়েটে যে ডিপার্টমেন্টে পড়ে আসছেন সেখান থেকে আপনি ইংলিশে পড়ে আসছেন, এই সম্পর্কিত ডিপার্টমেন্ট থেকে একটা সার্টিফিকেট দিলেই হয়ে যায়। তো এটাও ডিপেন্ড করে স্কলারশিপের উপর রিকোয়ারমেন্ট। আরেকটা প্রশ্ন ছিল যে did you had to show the total amount of tuition fees in your own bank account even for the scholarship? আপু কোশ্চেন সেশনটা পরে করলে ভালো হয়, আগে স্লাইডটা শেষ হোক, দেন একসাথে কোশ্চেন গুলো নিলে বেটার হয়। আমি আসলে বুঝতে পারি না এই যে মানে সে কি দেখতে চাচ্ছে আসলে। টিউশন ফি আমি আমি যে স্কলারশিপে আসি আমার ফুল ফান্ডেড, আমি এখানে আমার কোনো টিউশন ফি বা অ্যাডমিশন ফি দিতে হয়নি। এবং এখান থেকে আমি যে ফিনান্সিয়াল এইডটা যেটা পাচ্ছি সেটা মোটামুটি আমার এখানে থাকার জন্য যে কস্ট সেটা কভার হয়ে যায়। এবং তার পরবর্তীতে বাসায় যদি মানে একটু সহযোগিতা করতে চাই তাহলে একটু কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে অনেকেই আছে, ইভেন আমিও একটা উইকেন্ডেতে পার্ট টাইম করি আর কি মাস্টার্সে, এবং আরো এখানে যারা আছে তারা করে থাকেন এটা। এবং এখান থেকে মোটামুটি মাস্টার্সে যারা আসে সবাই যে কোনো দেশ থেকে যারা আসুক অবশ্যই এখানে পার্ট টাইম করে, এবং এটাও খুবই ইফেক্টিভ। যারা পরবর্তীতে জব করতে যাবে, মাস্টার্স করে যদি কেউ জব করতে চান তাদের জন্য এই পার্ট টাইমটা একটা রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়ায় যে হ্যাঁ আপনি আগে জাপানে কোনো কোথাও চাকরি করছেন কিনা। তো সেক্ষেত্রে একটা খুবই ভালো ভূমিকা পালন করে, এবং সেখান থেকে খুব ভালো মানের টাকাও পাওয়া যায়। হ্যালো, আচ্ছা ভাইয়া, সেম টাইপেরই আরেকটা কোশ্চেন করেছিল একজন যে এমবাসিতে কি আপনাকে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে টিউশন ফিজ আর টাকা শো করতে হয় কিনা? না এম্বাসিতে কিছুই শো করতে হয় না। এম্বাসিতে আমি এইখানে যে স্কলারশিপ হয়েছে এই ইউনিভার্সিটিটা মানে ইউনিভার্সিটি থেকে আমাকে ওরা যে ডকুমেন্টটা দিয়েছে অ্যাডমিশন ফি, অ্যাডমিশন সার্টিফিকেট, তারপর রেসিডেন্স ট্র্যাক সহ আরো কিছু সার্টিফিকেট ওরা আমাকে দিয়েছিল, স্কলারশিপ সার্টিফিকেট। তো এগুলো নিয়ে আমাকে দেখাইলেই আমার আর কিছু করতে হয়নি। তবে আমি শুনেছি যে অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রেই আপনার স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে, আপনি যখন স্কলারশিপ অ্যাপ্লাই করবেন তখন একটা টাকা দেখাইতে হয় কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো সেটা মানে অতটা ইম্পর্টেন্ট না। এবং যদি টাকা নাও থাকে অ্যাকাউন্টে, শুধু একটা চলতি অ্যাকাউন্ট আছে সেটা দেখাইলেও হয়। হ্যাঁ, যে আপনি একটা অ্যাকাউন্ট আছেন এবং অ্যাকাউন্টটা সচল আছে, এরকমটা দেখাইলেও হয়। টাকাটা কোনো মুখ্য বিষয় না। ধন্যবাদ। ভাইয়া, যদি ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ থাকে সেক্ষেত্রে সেইটা কতটুকু হচ্ছে ভ্যালু রাখে, বা সেখানে কি পার্ট টাইম জবও করতে হয় কিনা এক্সট্রা ভাবে? আসলে ইউনিভার্সিটি জাপানে প্রচুর স্কলারশিপ, আপনি মানে বাংলাদেশ থেকে বুঝতে পারবেন না যে জাপানি স্কলারশিপ আছে। এবং কিছু কিছু ইউনিভার্সিটি স্কলারশিপ আছে যেটা আপনি বাংলাদেশ থেকে চাইলেই পাবেন না।
কিন্তু এখানে যদি আপনি অ্যাডমিশন নিয়ে আসেন তাহলে স্কলারশিপ গুলো পেতে পারেন। যেমন আমি যে স্কলারশিপ নিয়ে আসছি সেটা ফিনান্সিয়াল এইডটা মোটামুটি মোটামুটি আর কি চলার মতো। কিন্তু যারা ফিনান্সিয়াল এইড না পেয়ে যারা আসছিল এখানে, তো তারা এখানে আসার পরে স্কলারশিপ অ্যাপ্লাই করছে, তো তারা দেখতে পাচ্ছি যে অনেকে 1,20,000 বা 1,50,000, 1,80,000 পর্যন্ত স্কলারশিপ পেয়েছে বিভিন্ন কোম্পানির আন্ডারে যে স্কলারশিপ গুলো থাকে। তো এখন সেটা তো ভাগ্যের ব্যাপার যে আসলে কি হবে কি হবে না, তো এটা ডিপেন্ড করে। আর ইউনিভার্সিটি থেকে পিএইচডি এর জন্য ফেলোশিপ দেয়, এটা হলো মোটামুটি আমি যতটুকু জানি যে 1,50,000 ইয়েনের মতো। কিন্তু মাস্টার্স এর জন্য যেটা দেয়, ল্যাব থেকে আপনাকে ফান্ডিং দিতে পারে অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্সি দিতে পারে, সেটার ক্ষেত্রে ওই সেম পার্ট টাইমের মতোই আপনাকে 40 বা 50 বা 60 এরকম ফান্ডিং আপনাকে দিতে পারে। ধন্যবাদ ভাইয়া। এছাড়াও যদি কারো প্রশ্ন থাকে আপনারা দিয়ে রাখতে পারেন, আমরা হয়তো বা আরেকটা ভাইয়ার সেশন শেষে একসাথে প্রশ্নগুলো নিব আপনাদের। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী স্পিকারের কাছে। আমাদের পরবর্তী স্পিকার এমডি আব্দুল করিম, ডক্টরাল রিসার্চার, মিক্সড ফেলো, গ্রাজুয়েট স্কুল অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস, ইউনিভার্সিটি অফ সুকুবা, জাপান, অ্যান্ড গেস্ট রিসার্চার ইন ফটোভোলটাইক ম্যাটেরিয়ালস ইউনিটস, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যাটেরিয়াল সায়েন্স, জাপান। ভাইয়া শুনতে পাচ্ছেন? আব্দুল ধন্যবাদ করিম। ধন্যবাদ হ্যাঁ। সঞ্চালিকাকে। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আয়োজক কমিটিকে এবং এখানে উপস্থিত আছেন আমার 14 শিক্ষক আবু বকর মোহাম্মদ ইসমাইল স্যার। আমার আসলে রিসার্চের হাতে খড়ি তার হাত ধরেই বা রিসার্চের প্রতি ভালো লাগা তার কাছ থেকে পাওয়া। আর আমার ছোট ভাই নাইম অলরেডি অনেক বিষয় ডিসকাস করে ফেলছে যে কিভাবে প্রফেসরকে মেইল করতে হবে বা কিভাবে প্রফেসরকে কভার লেটার লিখে তাকে মোটিভেট করা যায়, সিভি ফরম্যাটটা কেমন হবে এবং মাস্টার্স এর জন্য যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর যেটা এবিপি স্কলারশিপ এসেছে জাপানে, সে বিষয়ে সে কথা বলছে। আমি মেনলি ফোকাস করব হচ্ছে যে যেটা জাপান গভর্নমেন্ট স্কলারশিপ বা মেক্স স্কলারশিপ। এছাড়া আমি যেখানে কাজ করি নিমস, সেখানে যে কিছু ইন্টারেস্টিং প্রোগ্রাম আছে এনার্জি নিয়ে, যেটা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেট ওয়ার্ক, সেটা নিয়ে আমি কথা বলতে চাই। সো প্রথমে আমি এটার জন্য কিছু স্লাইড তৈরি করছি, আমি এগুলো শেয়ার করব। Maybe we have some international student with us, so um, it is better to maybe continue our program in English, then maybe they can understood us. So I'm going to present my experience and how can we apply for the Japan government scholarship and any other scholarship. Now I'm going to discuss. So actually first I want to introduce myself. I am MD Abdul Karim. I completed my BHC and MHC from Russia University, former applied physics and electronic engineering, now Tripoli. Now I'm doing my PhD at University of Tsukuba and Graduate School of Pure and Applied Science. And I'm also collaborate my work in NIMS, National Institute for Material Science, and my group is photovoltaic material units. So my junior brother and I already discussed why we chose Japan for our higher study purpose. So why we come to Japan for our higher study, because here is the world-class science and technology, and we are believe that Japanese technology is the world-class and their product is the world-class, because they didn't consider any error or something like that. So almost 100% they believe 100% accuracy. And here is different culture, because in Japan there are many type of citizens from other country and they came here to study and other job purpose.
So there are various culture here, and very good environment for living here. Actually, I live in Tsukuba. It is near from the Tokyo, and environment very good. And I hear from people Tsukuba is the best for living in Japan, because here in summertime not so much temperature, and in the winter no snow, but sometimes snow fall here, but temperature is good for living here. So if we want to study in Japan, first come about the cost, about the admission cost, and also tuition fee, something like that. So I present here about the admission fee and tuition fee for undergraduate and graduate study. I show here the reference as my university website, from my university website, University of Tsukuba. So admission fee around 3 lakhs Japanese yen. That means in Bangladeshi, in taka, around 2 lakhs, over 2 lakhs. And annual tuition fee around 6 lakhs in Japanese yen. So it is more expensive than our country, or many more country. So it is very tough to pay the admission fee and tuition fee also. So we have to find out the way how can we pay our admission fee and tuition fee. So that's why we need a scholarship. And in case of Japan, the most popular scholarship is the Japan government scholarship. We call this one mixed scholarship. So all over the world, people know this is the most prestigious scholarship. Maybe within the top 10 scholarship in the world, mixed is one of them. So it is very prestigious scholarship. And there are many other scholarship already 9 present here, some companies name and others organization, something like that. So they present here different he present here different scholarship names, and I present here some scholarship. This is JATCHO, Japan Student Service Organization program, and there are many local government scholarship for local prefecture, and also some private fund scholarship. So here I present about the number of scholarship before coming to Japan and after coming to Japan. How can we how many scholarship we can get for master's program? Before coming to Japan, we can apply for the young leader program, and the number of scholarship is 16. And after coming Japan, it will be 114. So it is clear, if we come Japan and then if we apply, then it is a possibility is higher to get the scholarship. So what about the MEX scholarships, about the financial aid? For MEX scholarship, monthly allowance for the master's student 1,44,000 yen, and for the doctoral course student they get 1,45,000 yens. But some other special case, many university or some area, they give you another 3,000 yen. That means 1,48,000 yen. So for the benefit of the MEX scholarship, because it is very popular and prestigious scholarship all over Japan. So I already mentioned about the financial aid for monthly stipend of the MEX scholarship. So there are other benefit for the MEX scholarship. For example, examination fee, admission fee, and tuition fee, we don't have to pay.
So it automatically give pay from the Japan government. So we don't have any headache about the examination fee, admission fee, and tuition fee. And also we can get the round trip ticket for beginning when we want to come to Japan, and after completing our degree, when we go back to our country, we get the ticket from the Japan government. And it also it will be handled by the university student exchange division, all process handle. So no problem, they guide you everything. And about the health insurance, who got the Japan government scholarship, so he got almost 1,45,000 yen. So but Japan government consider him as a zero income people, so very little amount we have to pay for the annual health insurance. It's about 70,000 yen. And so how can we apply for the MEX scholarship? This is the major issue. How can we apply for the MEX scholarship? Because from the website we can't get more information. So it is actually hidden information. One is the embassy or ministry, and another one is the university. So we can apply via the embassy, and another one is the university. So actually I want to focus about the university system because I am well known about the university system. Hello. Hello. We can hear you, please. Oh, yeah. Thank you. So I want to discuss about how can we apply via the university. So there is a age limitation. So for the master's course student, age should be under 35, and for also doctoral course student, age should be under 35. So here I summarize how can we about the time period for the embassy via the embassy application for the MEX scholarship. Actually, this is the I take this one from the website, Ministry of Education Bangladesh. And another one is the from the university. How can we apply MEX scholarship via the university? So I want to discuss in details about the process for the MEX scholarship via the university. So I also mentioned here the time period when we have to mail the professor for the to manage them. So first of all, mail to the professor, it generally begins from the end of the September and to the middle of the November. If you want, you can start more earlier. So maybe it is better to start more earlier. And for this purpose, you have to prepare for almost from 1 month ago, because you have to study about the professor research theme, and professor research focus. So you have to learn in details. So you have to start all the process from the earlier. So if you when you mail the professor, if he agree to take you, or if he agree to apply for you for the MEX scholarship, then he confirm you, okay, you can proceed and I will help you. So then he give you the application form for the MEX scholarship. So by this time you have to prepare the document. So document preparation generally start from the December, and he guide you
about the document, which document you need to apply, and after that you have to submit your document in December to January. It generally depend on it generally vary from university to university. For in case of Tokyo University, it finished within November or sometime middle of the December. But other university, I can talk my University of Tsukuba. Last year, the last date for application submission was January 31. So it actually final date for the document submission vary from university to university. After that, university boards select for the recommended student, and they announce the result generally end of the March. So you can find this result from the university website. Generally, your supervisor inform you about the result. So after that, you have to wait for the final result from the MEXT. First, university select you and they recommend you to the Japan government or MEXT. So after that, MEXT prepare some document for you, like a COE, certificate of eligibility, and other document for you. So it takes time. So after that, MEXT finally declare the result generally in July. Generally in end of July. So you have to wait. So after that, when you finally select for the MEXT scholarship, then university contact with you, and before that, your prospective supervisor inform you are finally selected for the MEXT scholarship. So after that, university division of student exchange generally contact with you, and they congratulate you, and they give you information in details. And by this time, they send to you the final document like COE and others document for you. So generally those process take time, and you have to apply for visa generally end of the August to the beginning of the September. You apply, and generally within the 7 days you got the visa. And more interesting thing is in case of Japan embassy, it is very easier for the MEXT scholar to get the visa, because they arrange everything for you. They arrange separate registration book, separate room for you, just nothing. You have to go and you have to submit your document. Then within 7 days you can get the visa. Maybe they asked you about your name and application ID, something like that. So when you got the visa, generally in the normal time means before the corona, within the second half of the September or first week of October, you arrive in Japan. But now for the corona, in the last year, some people actually till now they can't came to the Japan, and some people came to Japan. So it depends on many things. So how can we find out the Japanese university name? It's very easy. So in my case, when I was applied for the Japanese university, I searched in the Google list of national university in Japan. Then I found many more university lists. Then I go randomly one university. Then from the university website, then I go to the faculty, then to the departments, something like that. You have to give more time for find out your prospective supervisor. Actually, generally, when people asked me, I always told them it's like a test cricket. You have to stay in the piece. That means you have to stay in the race for getting the scholarship. In my case, when I was applied, almost maybe 300 or 400 mail I sent to the Japanese professor, and I got many more positive response. And after that, I chose the University of Tsukuba. So what kind of document you have to submit it
if your professor want to apply for you. One is the application checklist he gave generally from the University of Tsukuba. The professor sent you to the application checklist. Then he also sent you the application form. Then you have to prepare the field of study and study program. Your prospective supervisor guide you about the how can you prepare the field of study and study program. Generally, you have to mention here about your future research plan, what you want to do and how can you do, and about the time period, how can you maintain everything, something like that. And you need the recommendation letter, generally from the dean of your faculty or your department chairman of your department, or sometime you can take from the VC of your university. In Japan, they call president of the university. So, and you have in the recommendation letter, you have to mention the president of the university. You have to address the president of the university. So you need the photocopy of your passport. But if you have not your passport for this time, for the application time, you can also use your national ID card. From the application guideline of University of Tsukuba, I saw you can also use your national ID card. By this time, you can also prepare your passport. So you have also need the academic transcript of each academic year from your last university. Generally, in case of masters, you have to submit your undergrad transcript, and for the PhD, you have to submit your undergrad and master's PhD. And you have also need the graduation certificate, and for the masters and also the BHE. And you have also submit the academic result. Result means your CGPA, or if you have the good ranking in your class, you can also mention your class ranking, and your thesis abstract. If you have any research background in your project or your thesis, you can submit your thesis abstract. So, and you have to submit your language proficiency certificate. If you have IELTS, then you can submit your IELTS score. If you don't have your IELTS certificate, so you can take this language proficiency certificate from your department. In my case, and also generally, in my case, I took this one from my department, language proficiency certificate. And one more thing, some department or some program must for program you have to submit your IELTS score. Without IELTS, you can't get the scholarship, or you can apply for the next scholarship. So you have to read very carefully every step about the application procedure for every faculty or every school. So one more thing here, they asked you about your academic transcript or certificate. So they generally asked about the original certificate or original transcript. In our in Bangladesh, we have only the one original certificate. So what we have to do, we have to make copy, then we can make it attested from the exam controller of our university. So then it considered as a original. So now I'm going to discuss about the energy research possibilities in Japan, or opportunity in Japan, or Japanese institute. I work I work now in NIMS, National Institute for Material Science, as a guest researcher in photovoltaic group. So NIMS is actually renewable. It is very popular and also reputed institute in Japan for the material science. So here I mention some program: ceramic, basis chemistry, condensed matter physics, organic materials, and semiconductor materials, something like that program. Those
program are coordinated with some universities. So if you don't get the next scholarship, you can also apply for those type of program. And for those type of program with names, they make the joint program with 4 Japanese university. One is University of Tsukuba. So this is the names University of Tsukuba joint program, and under this program, the Graduate School of Pure and Applied Science, degree program in Pure and Applied Science and Graduate School of Science and Technology, this is affiliated with the names, because actually in institute can't give you the degree, so they collaborate with the University of Tsukuba. And another one is the University of Hokkaido University. Hokkaido University also collaborated with the names, so they have also the joint program names Hokkaido University. Another one is the Waseda University, and another one is the Kyushu University. All here the 4 university is very good in for the material science or power energy or energy, something like that, and they are collaborate with the names. So if you want, you can also apply via the names, and names different university joint program, and they also pay you the almost the same amount like the mixed, and they also pay they also give you the almost same benefit like the mixed. They also give you the air ticket, they also pay for your tuition fee, they give you monthly allowance, something like that, and many more things. So you can also try for those type of program in Japan. So that's all. Maybe audience have some question for. ধন্যবাদ ভাইয়া। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন, সরাসরি চ্যাট বক্সেও লিখতে পারেন, আমরা সরাসরি স্পিকারের কাছে তুলে ধরব। I guess we have some questions here in the chat box, so I am reading out it one by one. The first question is how much we take taka per month without academic cost? How much we need taka per month without academic cost? I think he means to survive in Japan, how much taka we need without the academic cost. To the speaker. Oh, wait, can you tell me again? How much we need per month without academic cost to live in Japan? Okay, so yes, sir. Yeah. So it's it also depend on you, and it also depend on the area where you want to live, or where is your university is located. So it depends on many more things, but generally, in case you have to pay for the accommodation, that means housing, generally 20,000 to 50,000 yen per month. It depends on you which type of house you want to live in, or you want to choose something like that. And for your food cost, it also depends on you because which type of food you want to eat. If you want to go outside for the restaurant, or if you want to cook by yourself, it depends on you. So generally it depends on you. So it varies from 20,000 to 40,000 yens generally. So in case of Bangladeshi taka, that means if I consider the maximum range, that means almost 70,000 taka, almost 70,000. But it depends on you, many more things. ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে আমাদের কাছে যে how did you approach the professor? Oh, that's a very nice question. Naim already discussed how can you approach, or how can you mail your prospective supervisor when you choose the professor this is suitable for you.
Naim also mentioned his slide why he chose this professor. So this is the another important things, and your prospective object, what you want to do when you come to Japan. So you have to focus those 2 points, and please don't copy from another people. You have to write by yourself, you have to think, and you have to give your time. So this is very important things. So how can you approach? Already Naim show how can you approach, how can you show your potentiality by your cover letter of your mail. So I think maybe you already get this answer from Naim. If you want to know in more details, you can ask me by messenger or email. I can guide you or I can discuss with you. ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল যে হোয়াটস দ্য মিনিমাম রিক্রুটমেন্ট টু অ্যাপ্লাই? Sorry, embassy. মিনিমাম রিক্রুটমেন্ট। Oh yeah, minimum recruitment. This is the actually more hidden thing in Japan. If you apply the private finance scholarships, so there is a one if you want to apply for the private finance scholarship, you can apply if you have the CGPA like that 3 or around 3. It's okay, no problem. Actually depend on the professor. If you can manage this professor, you have potentiality, you have research interest, and if he want to take you his lab, everything will be okay. Your CGPA 3, this is not matter, you can come to Japan. But in case of mixed scholarship, last year I have very close experience about the mixed scholarship application process, because actually one of my junior brother, he applied in the University of Tsukuba in my lab, from my also same professor and same lab. So I have the close experience for this one. They calculate actually for the mixed scholarship, there are mainly 3 you have to get the point depend on your CGPA, your research background, your research or your publication, and also your prospective supervisor recommendation letter. So if your CGPA is around 3.25, but you have publication, many more publication, and if you have the IELTS score, then maybe you can get selection from the university. So actually last year here I apply I know some people here apply. One have the lower CGPA, but he have the many more publication, but another people have the CGPA, higher CGPA, but he have no publication. So who selected for this one? These people who have the research background or many more publication and also the CGPA. Not so bad, but this is the actually minimum requirement fulfill. So it's okay. By this time, actually now professor want to actually ready student means you have some knowledge actually about your research, what you want to do. Actually you have some past research experience. If you don't know anything when you come to Japan and you study your PhD, so it is more difficult because you have to learn. And for the PhD degree, you have only 3 years. If you pass your 1 year to learn, how can you do research or something like that? It is more difficult. So I think you have to some knowledge about the research in past, and you have to some research background. It will help you to make your career in research field and also get the scholarship. This is my personal opinion. Maybe some people also disagree with me, but from my close experience, this is my opinion. ধন্যবাদ। Okay. আরেকটা প্রশ্ন ছিল যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস টু কনসিডার while মেকিং আ সিভি? Yes, another important thing is the CV.
then more important thing is your cover letter. If your cover letter is good, then there is a possibility to open your CV. So your cover letter should be good, and it should be very motivated things. And after that, your CV also should be good. In your CV, you can mention your if you have the research background, you can mention this one. If you have the publication, you can mention your publication, and if your research field, or if you have the any experience to do project work, you can also mention this one. And if you have any extra activities, I don't know actually about this one. Maybe in case of Japan, extra curriculum activities, maybe you can't get any score, because for the max scholarship criteria or selection procedure, they only focus on your CGP, your research background, and your prospective supervisor recommendation, something like that. So I think it's better to focus on your research, or your research experience, or your project work, something like that. It will be good. And you have to mention at least two referee, and who know you very well. And it will be very good if you mention your supervisor or your very close teacher that help you to guide, or something guide you for application. একটা প্রশ্ন আপনার কাছেই ছিল যে what is your research topic? Yeah. Yes. Japan. Oh, which topics are preferred in Japan? Okay. Now I am doing research on the solar cell, generally perovskite solar cell. This is the 4th generation solar cells. And now in the solar cell community or something like that, generally in case of Japan, China, and South Korea, it is very hot topics, because Japan, China, and South Korea, they mainly focus on the semiconductor device, something like that. So this is the very hot topics in Japan, China, and Korea, perovskite solar cells. So now I am doing work on the perovskite solar cells. And generally Japanese university, every Japanese university, I saw many Japanese university website, and I know many people in Japan, they generally work on the material science, something like that. Material science means condensed matter physics, or if you come from the chemistry background, you have opportunity. If you have from the physics background, you have opportunity. If you have from the Tripoli, you have opportunity. So they prefer actually mainly semiconductor or device type things. They prefer actually about the practical application, not only research. They want to implement their research in the practically. So practical things like LED or solar cell or semiconductor device, something like that, they generally mainly focus. ধন্যবাদ। একটা প্রশ্ন এরকম ছিল যে is there any opportunity for naval architecture and marine engineering student to get scholarship? Actually, for this type of background like architect or marine, actually I don't have proper knowledge, but I know some in Japanese university, they actually is specific for the marine engineering. So you can search in Google, maybe which Japanese university prepare for the naval architecture or marine engineering, then maybe it will be easy to find out the university. Actually I don't have the details knowledge about this type of background. একই ধরনের আরেকটি প্রশ্ন ছিল যে what kind of opportunity are available in robotics and automation sector in Japan, especially mobile robotics? Okay, I don't know about the mobile robotics, but recently I can inform the audience. University of Tsukuba, they start a special type of next for the science and technology graduate, science and technology school. That means only for the civil engineering, computer science, something like that. If you manage any professor from this background like computer science or civil engineering, then
it is very high possibility to get the MEX scholarship, because they recent time they managed from the ministry for their actually some quota for the MEX scholarship. So if you have interest, maybe you can search from the university website, Science and Technology School, Graduate School of Science and Technology. Then you can find the department name like computer science and civil engineering, something like that. Okay, next. Is language barrier a problem in your day-to-day life? Yes, language is main problem here. Because actually outside of your university, like convenience shop or something, the shopping mall, it is actually barrier. If you have little amount of knowledge about the Japanese language, generally conversational level, it will be make your life more easier. So many university in Japan, when you come to Japan, they arrange free program to learn in Japanese beside your main course. So if you interested, you can participate, or from the NSK website, they have the program in Bangla. They arrange how to teach you the Japanese language. So you can watch some video from there. Then you can maybe learn from the beginning conversation level of Japanese language. So maybe this will help you to live in Japan and make your life more easier. If you want to change your field, how is it possible? For example, from electrical engineering to computer engineering. In our university, or I know in our department, maybe you can also take some computer science background research. Some research, if you have some project work about the computer science background, something like that, data science or something like that, then it will be okay, no problem. But initially you have to some knowledge, or if you want to come to masters, you can change your field, it will be okay, no problem. Because in your undergrad level, you already read some courses related to the computer science, that will help you. So maybe you can change, no problem. If you motivated your supervisor, you can do, and you want to change your field, why you want to change your field, if you understood him, then it will be no problem. ধন্যবাদ। এই সাথে আমাদের প্রশ্নগুলো শেষ হচ্ছে, আর যেই প্রশ্নগুলো ছিল, কিছু প্রশ্ন রিপিট হয়েছে আমাদের আগের স্পিকার এবং আপনার উত্তরের মাঝেই সেই প্রশ্নগুলোর উত্তর হয়ে গেছে। এছাড়াও যদি আর কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আশা করছি আর কারো কোনো প্রশ্ন নেই। আমাদের চ্যাট বক্সে একটি ফিডব্যাক ফর্ম দেওয়া আছে, কাইন্ডলি আপনারা সেটা ফিল আপ করবেন। আমরা চলে যাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত ছিল আমাদের আব্দুল কুদ্দুস ভাইয়া, পিএইচডি ফেলো, শিরাই ল্যাব, সাইতামা ইউনিভার্সিটি, জাপান। আমরা ভাইয়ের কাছে আবার একটু ফিরে যাচ্ছি। ভাইয়া আছেন? Thank you. Just finally, I want to introduce one opportunity for PhD. I am sorry for I have not information about the masters. I want to just introduce one opportunity for different department. It may be EEE, CSE, ICE, and mechanical department. I will share the website link here. Just I will introduce. Here, the university website, one program written as International Graduate Program on Renewable Energy System and Engineering. This program is related to the energy as well as different part. Maybe when I will talk about the course, it will be more clear.
First, I want to say this program is related to the Saitama University, where I live now. Here, this is the broad program. This program is a 10-year program. Just maybe now it going to several 5 or 6 years. So still there have 4 years. Every year, 10 students from different country can come in Saitama University under this program. So where how we can get some information for this program and why we need to apply this program, I want to discuss in short. This program actually, if I go in below, then I get RESC program is English mediated program. This is usually it funded by the MEXT. Every year about 10 students from different countries. Usually in Bangladesh, there is a majority amount of the student in Bangladesh. When I come in 2019, from 10 students, Bangladeshi student number was 7. So this program is usually majority person covered by the Bangladeshi students. So I think this program is very useful for our country students, usually from a different engineering section. Just which student from which department student can apply here. The course is available in material science, also available mathematics, electronics, informatics, course in mechanical engineering. This 4 department student can apply. Here some professor information. If anyone interested with different department, different topic, that means different subject, they have different title according their choice, according their background. They can choose the professor and they can motivate their professor. And then if professor is agree and professor pleased, then professor can recommend for next scholarship. Usually every year, maybe 25. This year 25 countries applicant apply here, but still there is Bangladeshi student get this opportunity. So always I have tried to say this program is a very good opportunity for our student in Rajshahi or Dhaka or how can I say, usually engineering faculty is a very faculty student can apply here. And if we want to apply this student this course, then how we can admit here? There have a lot of information, but shortly I want to say qualification for getting the PhD. This master's degree as usual we need, and need English proficiency. That's here written as IELTS score need, GRE or TOEFL need, but maybe if you have a good result and if you have little experience in research, then you no need the English proficiency certificate like IELTS or GRE. Maybe it will be better and it is sufficient to show your background is English English mediated department related, and you have the how can I say, you can converse it easily and you have English based knowledge. That's enough. And if you want to apply, then how you can apply? There is all information when you can apply and what time is available this opportunity, and what required document is also need. And here is the main schedule for application. Usually this university recommended mixed scholarship applied for October session, and usually we all of our professor is taken them in October, not in April. So university recommended scholarship like our program usually taken in here.
right here. The November it start, and middle of December give some notification. This year this is closed, but next 4 or 5 year still this continue. So any student from our department or our university or any other university from the world engage with Japanese how can I say Japan relationship between Japan and his country. If they are okay, then he can apply. So you need to know the information, just collect this information. And this tuition fee about our program, all this tuition fee is given by the MEXT. So no need to be worried about the living expense, tuition fees, and all thing. Every month they will give you 1,48,000 yen. So no need to worry about this living expense and tuition fee. So this program usually, if you want to submit your application, please inform me or inform maybe here have another. If I show you here, maybe list of the student, Bangladeshi student there have. So any student, if you choice from this lab, you can take help from him. There maybe also there have this office, FSO office. You should contact with the FSO office. If the Bangladeshi student, maybe we will get some advantages, because usually the FSO office is a very good relationship maintained by Bangladeshi student, and we are usually make good relation with FSO office. So I think it will be better if you want to apply for this PhD program. That is university recommended. To first check this website, go to this website and check carefully. And if you need any help, then you can contact with me, and as well as another student stay inside the university usually. And always we will be happy to help you. If we can help any student from Bangladesh, we will be happy. That's my just talk. If you have any query, then you can contact with me. Maybe this is Facebook that is widely used. You can give me some message later when you need. And if you have any other information, maybe you can ask to our IEEE any XCOM member. Maybe they can contact with me and I can help. Thank you so much, everyone. ধন্যবাদ। আচ্ছা, আমি ভাইয়াদেরকে একটু অনুরোধ করবো যে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস গুলো যদি আমাদের চ্যাট বক্সে দিয়ে দিতেন, তাহলে পার্টিসিপেন্টদের একটু উপকার হতো, Yes, তারা সহজে আপনাদের সাথে যোগাযোগ করতে পারতো। yes, that is good. ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করবেন বা চ্যাট বক্সে লিখে দিবেন। আচ্ছা, এই ফাঁকে সম্মানিত উপস্থিতি, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যদি একটু কাইন্ডলি ভিডিও অন করতেন, আমরা কিছু স্ক্রিনশট নিতাম। তো সবাইকে অনুরোধ করবো একটু ভিডিওটা অন করতে। টেকনিক্যাল টিম, আপনারা যদি কি একটু ইনফর্ম করতেন যে হয়েছে কিনা।
জি আপু স্ক্রিনশট আনা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। প্রশ্ন দেখতে পাচ্ছি না বা হ্যান্ড রেজ করেননি। আশা করছি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন, তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে। আর আমাদের IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেওয়া আছে, আপনারা সেখানে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের আপডেটগুলো দেখতে পারেন। আমি আর কথা বাড়াবো না, আমি এই মুহূর্তে চলে যাব আমাদের IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের সম্মানিত ভাইস চেয়ার অনামিকা পালের কাছে। অনামিকা পাল, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, থ্যাংক ইউ আকি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল স্পিকার এমডি আব্দুল কুদ্দুস ভাই এবং এমডি নাইম হোসেন ভাইকে। আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর আবু বাকার এমডি ইসমাইল স্যারকে, প্রফেসর ত্রিপলি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আমাদের জন্য এত কিছু ভাবেন সেই জন্য। আর আমাদের আজকে সত্যি অনেক ইনফরমেটিভ একটা ইভেন্ট ছিল, আমরা সবাই অনেক কিছু জানতে পারছি, অনেক উপকৃত হয়েছি আজকের এইটা থেকে। অনেক ধন্যবাদ ভাইদেরকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর সেই সাথে ধন্যবাদ হচ্ছে পার্টিসিপেন্টসদেরকে যারা হচ্ছে আজকে এখানে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমাদের চ্যাট বক্সে রাহাত ফাতমা নামে একজন কমেন্ট করেছেন, আই থিংক উই শুড নিড এ সেপারেট সেশন অন কভার লেটার এন্ড সিভি ডিজাইনিং। আসলে খুব রিসেন্টলি গত মাসেই আমাদের সিভি রাইটিং এর উপরে একটা ইভেন্ট হয়েছে, আপনি সেটা দেখতে পারেন। এটা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে, লিংকটা অলরেডি মনে হয় দিয়ে দিয়েছে। আর সেই সাথে হচ্ছে IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ ডাব্লিউ অ্যাফিনিটি গ্রুপ পেজেও আপনারা পাবেন। আর এর আগেও হচ্ছে মানে বেশ আগে রেজিউমি রাইটিং এর উপরেও একটা ইভেন্ট হয়েছে, আপনারা সেটাও দেখতে পারেন। সেটাও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলেই আছে, আপনারা একটু সার্চ করলেই পাবেন। ধন্যবাদ সবাইকে, আর পুরো টিম অ্যারেঞ্জিং কমিটিকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ অনামিকা পাল। সকলকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছে আমাদের IEEE পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের চেয়ারপারসন অরিন্দম সান্যাল দীপ্ত। আমি তাকে আহ্বান জানাবো তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। অরিন্দম সান্যাল দীপ্ত। থ্যাংক ইউ আমিনা আক্তার আকি ফর গিভিং মি দ্য ফ্লোর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সেশনের প্রথম থেকে সাথে থাকার জন্য, স্পেশালি স্যার এবং ভাইয়েরা যারা আমাকে সার্বিকভাবে সহায়তা করেছে। পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি রাজশাহী ইউনিভার্সিটি IEEE রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের অন্যতম একটি নতুন সোসাইটি, কাজেই আপনাদের সার্বিক সহায়তা ছাড়া এটা কোনোভাবেই পসিবল ছিল না। ফর দ্য ইন্টারন্যাশনাল participants, thank you very much for joining, and keep visiting our website and take a look to our Facebook page for our upcoming events. And thank you everyone. And there is another event coming tomorrow from IEEE Robotics and Automation Society about IoT and computer vision. So I guess if anyone interested, you can still register for the webinar. The registration is still open, but seats are limited, so the registration before booking all the seats, book your seat as soon as you can. And again, thank you everyone, and আশা করি নেক্সট কোন ওয়েবিনারে আবার আমরা সাথে হব। ততদিন পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আজকের ওয়েবিনার এখানে শেষ করছি। আমি একটু কথা বলি, একটু সেটা হলো ইয়েস ইয়েস, অবশ্যই ভাই। স্যারকে একটু কথা বলতে দিই।
ঠিক আছে ওকে স্যার যদি লিখে থাকেন তাহলে এনাফ নো প্রবলেম you can close if not then maybe you can just request sir he want to ask something or not. স্যার কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? স্যার আপনি মনে হয় মিউট অবস্থায় আছেন। সরি হ্যাঁ, আমাকে কি শেষ করে দেওয়াই ভালো তো, আবার কিছু বলতে হবে? সরি স্যার আমরা আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি যে কথাগুলো আজকে আলোচিত হলো। সবার আগে সেটা হলো যে যেটা করতে হয়, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, যেটা জাপানের ক্ষেত্রে যেটা দেখছি, ওই নিজে কি করছি না করছি সেটা বড় ব্যাপার। আসলে যার কাছে অ্যাপ্রোচ করছি, যে আমি প্রফেসরকে খুঁজে পেতে চাচ্ছি, তার সঙ্গে নিজেকে ফিউজ করে দেওয়া। যেমন নিজেকে ওই জায়গাটাতে তুলে ধরা যে আমি তোমার ল্যাবে গেলে আই ক্যান কন্ট্রিবিউট, এবং তারা যদি বোঝে যে তোমার এখান থেকে কন্ট্রিবিউট, তোমার কাছ থেকে কন্ট্রিবিউশন পাওয়া যাবে, তাহলে সেক্ষেত্রে আসলে তারা রেসপন্স করে, খুব পজিটিভ রেসপন্স করে, এটা আমি দেখছি। তো যার কারণে যেটা নাইম বলছিল, এই যখন অ্যাপ্লাই করার সময় যে প্রফেসরের কাছে অ্যাপ্লাই করবা, তার প্রোফাইলটা একটু জেনে নেওয়া দরকার, যে সেই প্রোফাইলে তার কি, সে কি কাজ করছে। দু একটা প্রয়োজনে আমি এরকম আমার আরো কয়েকজনকে সাজেশন দিচ্ছিলাম যে তোমরা দু একটা পেপার পড়ে বোঝার দরকার নেই কে কি করতেছে ওটা। উনি বলে যে এটা ইট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ একটা পেপার, যেটা আসলে আমি খুবই ইমপ্রেসড হয়েছি, এবং আই এম ভেরি মাচ ইগার টু লার্ন ফ্রম ইউ ফ্রম আন্ডার ইউর সুপারভিশন বা সামথিং লাইক দিস। মানে এই ধরনের এরা ফ্ল্যাটারি পছন্দ করে, আমি দেখছি যে জাপানিজরা এরকম। হ্যাঁ, তো সুতরাং তুমি যদি ওরকম করে অ্যাপ্রোচ করতে পারো, জাপানে কিন্তু আসলে অনেক সুযোগ আছে, অনেক। যেটা নাইম বললো, তারপরে কারিম বললো, যে স্কলারশিপ একটা হলো বাইরে থেকে, জাপানে যাওয়ার আগে কিছু পাওয়া, জাপানে যেয়ে কিন্তু অনেক পাওয়া যায়, মানে প্রফেসরদের কাছে। হ্যাঁ, প্রফেসরদের নিজস্ব ফান্ড থাকে, প্রিফেকচারাল ফান্ড থাকে, কোম্পানির ফান্ড থাকে, অনেক ফান্ড থাকে। সুতরাং এইটাতে করা যাবে। কিন্তু মূল সমস্যা কি, সেটা হলো যে ল্যাঙ্গুয়েজটা। সেটা হলো যে তুমি যদি ল্যাঙ্গুয়েজটা নিয়ে করতে পারো, তাহলে সেক্ষেত্রে যারা মাস্টার্স করতে চাচ্ছ, পিএইচডি করলে অনেক ফোকাসড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জব পাওয়ার সমস্যা হতে পারে আমার যত মনে হয়। কিন্তু মাস্টার্স করতে গেলে কিন্তু তোমার ব্যান্ডউইডটা কিন্তু অনেক বড়, যার কারণে তুমি কিন্তু ওইখানে চাকরির সুযোগটা আসলে, এটা আমার কাছে মনে হয়েছে। আমি ওরা আরো ভালো বলতে পারতো। তো এই জন্য মানে এই চাকরি করতে গেলে তখন কিন্তু তোমার ওই যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা মাস্ট, মানে এটা কিন্তু করে নিতে হবে। এবং আমার আরেক ছাত্র আছে যে মানে ওই অবশ্য সুইচ করে চলে যাচ্ছে, সুকুবা ইউনিভার্সিটিতেই ছিল, রনি। সে চলে গেছে অলরেডি স্যার আজকে। হ্যাঁ, চলে গেছে, আমেরিকায় চলে গেল। সে খুব ভালো কাজ করছে, কিন্তু সে জাপানে যে বলতে পারতো খুবই সুন্দর, মানে তার মানে কয়েকটা লেভেল আছে জাপানিজে, পরীক্ষাতে পাস টাস করে। এটা যাই হোক, আমি কথা বাড়াতে চাচ্ছি না, অলরেডি অনেক বেজে গেছে। জাপানে তো 12টা 10 বাজে এখন, না 9:30 তো 11:30 বাজে না তোমাদের? 12:30, সরি। হ্যাঁ, তো ঠিক আছে, আমি কথা বাড়াচ্ছি না। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। এরকম প্রোগ্রাম করে পার্টিকুলারলি যে জিনিসটা তোমরা বলার চেষ্টা করলে, সেটা আমার মনে হয় আমি নিজেও খুব উপকৃত হয়েছি। তোমাদের আমার ইনফরমেশনটা আপডেটেড হয়েছে এখানে। তো আমিও বোধহয় একটু সিট করবো কয়েকদিন পরে, আমার জন্য না হলেও তোমাদের সঙ্গে করবো। তো সবাই ভালো থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আমাদের জন্য দোয়া করবেন স্যার। সবাই ভালো। থ্যাংক ইউ। আমি ভুলেই গেছিলাম তোমাকে, সরি। জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তো শেষ করে দাও। হ্যাঁ, তাহলে এখানে